কি হয়েছে? এখানে এইভাবে বসে থাকার কারণ? চুপ। কিসের ভাবি আম্মা? কেন? এত গলায় গলায় ভাব। তাহলে শত্রুদের কাছে বন্দী ছিল কেন শুনি? বাবাও তো আমাদের সাথেই ছিল। কিছু হঠাৎ কি হলো? চাচ্ছু, মির্জাদের চোখ পড়েছে। যা বাবা, ওকে নিয়ে ঘরে যা। হ্যাঁ মা, তুমি একটু আসো আমার সাথে। বাবা, আমরা কি কোনো পুলিশ ফাইল লেখাবো? সেটা আপনাদের ব্যাপার না, আমার ব্যক্তিগত বিষয়। বউ আমার, দায়িত্ব কর্তব্য আমার। দয়া করে নিজের স্ত্রী ও নিজের বিজনেসের দিকে খেয়াল রাখবেন। এই শিক্ষা দিছি তোকে? কিছু মানুষের সাথে ভালো শিক্ষা ব্যবহার করা যায় না। শাবনাম দূর থেকে সব শুনে তার চোখ ধীরে ধীরে জল ছলছল করে। বাবা কবে ক্ষমা করবি তোর এই হভাগা মা বাবাকে? যাও ঘরে যাও। আরবিদ, আরবিদ আর কিছু না করে কুহুকে নিয়ে ঘরে চলে গেল। ক্লাস শেষ করে কুহু কলেজ ক্যাম্পাসে বসে আছে, সাথে তারা আছে। রাতের সব ঘটনা খুলে বলল। ঘুম থেকে উঠে সে আরবিদকে পায়নি। ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, সেই জন্য কলেজে এসেছে। শাবনাম চৌধুরী নিষেধ করে, কিন্তু কালকের বিষয় নিয়ে কুহু ডিপ্রেশনে চলে না যায়, এই জন্য কুহুকে পাঠিয়ে দিয়েছে। কলেজ ক্যাম্পাসের শীতল হাওয়ার শ্বাসে পাতাগুলো কিসে কিসে হেলছে, আর কুহুর সামনে একটা কাঠামোর মতো নীরবতা, যা দেখে তারা কুহুকে বোঝাচ্ছে টেনশন না করতে। কুহু একটু দীর্ঘ নীরবতা ভঙ্গ করে বলল, তারা বিয়ের পর জীবনটাই নষ্ট হয়ে গেছে। তারা চাপা গলায় জিজ্ঞাসা করল। ডিভোর্স দিয়ে দে। কুহু হালকা করে নিঃশ্বাস নিল, চোখে আতঙ্ক নিয়ে বলল, মারা খেতে তুই এটা বলছিস? উনি জানতে পারে আমাকে তো মারবে, সাথে তোকেও তাল গাছে ঝুলিয়ে দেবে। বললেই হলো। আমি কি তোর ওনাকে ভয় পাই? হয়তো থাপ্পড়ের ব্যথা ভুলে গেছিস। ছাগল, ও কথা মনে করিয়ে আমাকে লজ্জা দিবেন না। ভালো লাগে না, বাসায় চল। চল। মেন রোডের পাশ থেকে তারা ও কুহু হাঁটছে। তারা পাশে আইসক্রিম খাচ্ছে। কুহুর দূর থেকে বাবা আশরাফকে দেখতে পেল। আশেপাশের আড়াল থেকে বাবার উপস্থিতি তাকে এক ধাক্কায় সম্পূর্ণ টেনশন মুক্ত করে দিল। শান্তি অনুভব করল সে। একজন মেয়ের কাছে বাবা নামক জিনিসটা অনেক প্রিয় হয়ে থাকে। খুশিতে আত্মহারা হয়ে রাস্তায় দৌড় দিল আপু আপু বলে। পিছন থেকে তারা বলল, সামনে গাড়ি, আসতে যা। কুহু কানে সেটা আর পৌঁছালো না। হঠাৎ সামনে থেকে একটি গাড়ি বেগে এলো। ব্রেকের হর্ন কেঁপে উঠল এবং চারপাশের শব্দ যেন এক মুহূর্তে সব থমকে থেমে গেল। নিজের সামনে এত বড় গাড়ি দেখে কুহুর হৃদয় ধড়ফড় করে উঠল। সে ইনস্ট্যান্টলি পাশ কাটিয়ে দ্রুত সরে যাবে, তার আগে বিকট শব্দে রক্তাক্ত অবস্থায় কেউ ছিটকে পড়ে গেল। রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় কেউ পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে সাদা অ্যাপ্রন লাল রক্তে ভরে গেছে। রক্তের ছন্দের ধারণা ছাড়া অতিরিক্ত রক্ত বের হচ্ছে। দৌড়ে তারা দাঁড়িয়ে তাকিয়ে হাতে মুখ চেপে ধরে আর্তনাদ করে বলে উঠল, বাবা। দৌড়ে কুহুর কাছে চলে গেল। তারা কাছে গিয়ে দেখল কুহু পড়ে আছে। তারা তাড়াতাড়ি গায়ের ওড়না খুলে কুহুর মাথায় বেঁধে দিল। কুহু, ও ময়না, চোখ খোল। কি হয়েছে? কি হয়ে গেল মুহূর্তে? কুহু উত্তর দেয় না। নিঃশ্বাসে কড়া লাগছে, দেহ সামান্য নড়ে। দূর থেকে আশরাফ দুটি মেয়েকে বেশ অবাক হলেও বিড়বিড় করে বললেন, দূর থেকে আশরাফ দুটি মেয়েকে দেখে বেশ অবাক হলেও বিড়বিড় করে বললেন, তারা আর কুহুর মতো লাগছে, ওরা আবার আসবে কোথা থেকে? নিজের কৌতূহল মেটাতে তিনি এগিয়ে গেছেন। আহ, কি হয়েছে এখানে? ভালো করে চশমা চোখে দিয়ে খেয়াল করতে দেখল কুহু নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে, আর তারা পাশে ফুপিয়ে কান্না করছে। আশরাফ তালুকদারের কলিজা কেঁপে উঠল। মেয়ের রক্তচিহ্নে রাঙা দেহ মাটিতে পড়ে আছে। দূরে আশরাফ ধীরে ধীরে সামনে এগোলো, পা চালিয়ে। তার মুখের আড়ালে নিঃশ্বাস কাঁপা, বুকের চাপ ধরে রাখা এক প্রকার কঠিন ব্যাপার। বাবা, বাবা। কুহু, আম্মা চান। বাবার কথা ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছে কুহু। বোঝা যায় সে জ্ঞান হারিয়ে ফেলছে। বাবা নিজ হাতে তার মাথা চেপে নরম কণ্ঠে কিন্তু ভাঙা স্বরে আর্তনাদ করে বলল, হে আল্লাহ, আমার আম্মা জানের সাথে একদম আশা নিয়ে দেখতে যাচ্ছিলাম, কিন্তু এটা কি হলো? আঙ্কেল, কুহু আমাকে দেখে দৌড় দিছে তখনই।
বাবা হাঁটু গেড়ে বুকে চেপে চোখে পানি না থাকলে হৃদয়টা ফেটে যাচ্ছে। কেন মা, তোমার কিছু হলে কিভাবে থাকবো? আঙ্কেল, হাসপাতালে চলুন। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ মা। ও আম্মু, তুমি চোখ বন্ধ করো না, বাবা আছে শোনা। রোডের চারিদিকে মানুষের চিৎকার, কানাঘুষো, ফিসফিসানি সব মিলিয়ে এক ভিড় যেন মেঘের মতো জমে উঠছে। সাফাত গাড়ি থামালো। অফিস থেকে বাড়ি ফেরার পথেই এমন অদ্ভুত ভিড় তাকে চমকে দিল। গাড়ি থেকে নামতেই সে বুঝতে পারল নিশ্চয়ই কিছু হয়েছে। কাল থেকে বাসায় যায়নি, এখন বাড়িতে যাবে, সেই জন্য রওনা হয়েছিল। কি হয়েছে? সাফাত নিজে প্রশ্ন করল, কিন্তু উত্তরটা ভিড় ভেদ করে স্পষ্ট হলো। লোকজন বলাবলি করছে, রাস্তায় পড়ে আছে, কেউ এগোচ্ছে না, এমন হলে মেয়েটা মারা যাবে। সাফাত দ্রুত সামনে এগোলো, আর তখনই সে দেখল অনেক ভিড়। অসহ্য, লোকটা মানুষের বিপদে পড়লে সাহায্য করতে হয়, এটা জানি না। সাফাত এগিয়ে গিয়ে দেখল একটা মেয়ে পড়ে আছে। মুখ দেখে বোঝার উপায় নেই। তাড়াতাড়ি এগিয়ে গেল, তারপরে বলল, এইভাবে ওনাকে না রেখে হাসপাতালে নিয়ে যান। এটা বলে উঠে আসবে তখনই মেয়েটার হাতের ব্রেসলেটের দিকে খেয়াল করতে মনে হলো এটা সে স্পেশালভাবে বানিয়েছিল কুহুর জন্য। তখনই চিৎকার দিয়ে বলল, কুহু। আর দেরি না করে কুহুকে কোলে নিয়ে গাড়িতে গিয়ে বসল। সাথে তারা ও আরশাব গেল। মোবাইলটা হাতে নিয়ে নড়ে ওঠে। সাফাত একটু চুপ, তারপরে ফোন কানে টানল, বাড়ির নাম্বার ডায়াল করলো। আর ফোনটা উঠে যাওয়ার আগে সে বিষাদ গলায় বলল, হ্যালো ছোট মা। বাবা। কুহু অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ। কুহু এখন গাড়িতেই আছে, ওকে নিয়ে সিটি মেডিকেল হাসপাতালে। ওর অবস্থা ভালো না, তাড়াতাড়ি তুমি আসো। শাবনাম চৌধুরীর হাত থেকে ফোনটা পড়ে গেল। টেবিল ধরল। শাবনাম ধীরে ধীরে চেয়ার ছেড়ে দাঁড়ায়। চেয়ার না ধরলে পড়ে যাবে। কুহু, ভাইজানকে কি বলবো? মোবাইলটা আবার বেজে ওঠে। শাবনাম যন্ত্রণা ভরে স্ক্রিনটা দেখে। ও আল্লাহ, এমন কেন হলো? সে বারবার নিজে নিজেই পুনরাবৃত্তি করে, ভাইজান তুমি কোথায় আছো? কি জবাব দেব তোমাকে? তার চোখে অশ্রু ধরা শুরু হয়, গলা কাঁপে। অর্পিত মিটিংয়ের মাঝে একটা সুগঠিত নরম গুঞ্জন চলছিল। কাগজের উপরে কলমের মাথা একটা দুই একবার নড়ছে। কথা ভবনের দেয়াল ছুঁয়ে সরে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক চলছে। রাফি দরজা ঠেলল, ছুটে এসে দাঁড়ালো সামনে। বুকে দ্রুত শ্বাস নেওয়া শুরু হলো। চোখে ছায়া, গলা কষে কথাগুলো গিয়েছে। কাছে বসা লোকজনের দিকে না তাকিয়ে তিনি শুধু বলেন, ভাই ভাবি আমার নেই। শব্দটা পড়লেই কক্ষে এক ফালি মুহূর্তের মতো নিঃসঙ্গতা নেমে আসে। অর্পিত হালকা হয়, হাতে পড়ে থাকা পাতলা আলোচনার নিচে কেমন যেন আটকে যায়। চোখ চকচক করে, যেন অন্ধকার ধীরে ধীরে ভেতরে গড়াতে শুরু করেছে। তিনি কথাগুলো শুনলেও ঠিকঠাক শুনতে পায়নি। চারপাশ যেন ঠান্ডা হয়ে গেছে। ঠোঁটে একটা শুকনো ভঙ্গিমা জমে গেছে। তখন নাক থেকে মৃদু জোড়া রক্তের এক বিন্দু বুকের ধরা লম্বা ছায়া ফেলল। আগে কখনো এইভাবে হাওয়ায় চড়ায় না। আজ কেমন যেন সব কিছুর মধ্যেই খবরের কড়া ছোঁয়া। নাক থেকে রক্ত পড়তে শুরু করেছে। প্রথমে কয়েক বিন্দু, তারপরে আর থামা যাচ্ছে না। টিস্যু তুলে নেয়, সামান্য ঠান্ডা অনুভব, যেন ঠিক করার চেষ্টা করছে, পারছে না। রাফি ঠিক 5 বছর আগে অর্পিতকে এমন রূপে দেখেছিল, যখন সাইফা তাকে শিখিয়েছিল অফিসের সার্বজনীন নীরবতা ভেঙে যায় না, তবে সকলের মধ্যে অন্ধকার একটা ছোঁয়া ছড়িয়ে পড়ে। অর্পিত নিজেই একটা দীর্ঘ শ্বাস নেয়, টিস্যু দিয়ে নাক মুছে ফেলল, নিজেই নিজেকে সামলে নেয়। এই মুহূর্তে কথাগুলো কোথাও না কোথাও থেমে থাকে। শুধু একটি বিষাদ ঘন শব্দ স্পষ্ট হয়, চলে গেছে। খবরটি কাঁটা চামচের মতো কাঁটা ধরে মনে রয়ে যায়। রাফি যেন একটা সুরক্ষাময় ছাতা হয়ে থাকলো পাশেই। অর্পিত ধীরে ধীরে দাঁড়িয়ে বাইরে যাওয়ার মতো মনেও প্রস্তুতি নেয়। রাফি ধীরে ধীরে সরে যায় সামনের দিকে। মনে জোর নেই। কে জিজ্ঞাসা করে? কে? কেউ না। তারই জবাব না দিলেও চলে, কারণ কথা একটা মাত্র, দ্রুততম কাজে লাগবে আজ। গাড়ি বের করতে হবে। রাফি মাথা নেড়ে চোখের ছায়া নিয়ে ছুটে গেল। গ্র্যান্ড ফ্লোরে এসে আলো সবচেয়ে বেশি। দেয়াল ছুঁয়েছে,
মহান দীপ্তি, কিন্তু আজও যেন শান্ত, যেন মাঝে বিষাদ। আরবিদ ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু তখনও সে নিজেই জানে না এই মুহূর্তেই দিনটা কেমন শীতল হয়ে যাবে। কাঁপা ঠোঁট, ধূসর আলো সব মিলেমিশে একটা অদ্ভুত শব্দ তৈরি করেছে। সে স্ট্রেচ করে দাঁড়ানোর চেষ্টা করছে, কাঁধে একটু চাপ দেয়, যেন নিজেকে নিজের জোরে ঠেলে বাইরে বের করে আনতে চায়। কিন্তু মনটা হঠাৎ ছিন্ন হয়ে গেলে কি শরীরে শক্তি থাকে? আরবিদও আর পারল না নিজেকে ধরে রাখতে, পারল না পাশে থাকা চেয়ারে বসে দমও নিতে। এটা দেখে রাফি আতঙ্কে কেঁপে উঠল। আরবিদের আশেপাশে কোনো রোগ আসতে পারে না। আরবিদকে খুব কমই অসুস্থ হতে দেখেছে রাফি। রাফি দৌড়ে আরবিদের কাছে গিয়ে ডাকলো ভাই ভাই বলে। আরবিদের কোনো সাড়া শব্দ নেই। এমন সময় বডিগার্ডরা ফোন নিয়ে দিল। রাফি ফোন রিসিভ করে বলল, হ্যালো, বল কি হয়েছে? কোনো খবর আছে? স্যার, কুহু ভাবি মারা যায়নি, হাসপাতালে আছে। ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমা করবেন। তোর জন্য আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে। ফোন কাট, তোর চাকরি আমি খাইছি। রাফি আরবিদের দিকে তাকিয়ে বলল, ভাই, বডিগার্ড হাসপাতালে ভুল তথ্য দিয়েছে। ভাবি মারা যায়নি, হাসপাতালে ভর্তি আছে। আরবিদের কোনো নড়চড় নেই। রাফি এবার চিৎকার দিয়ে বলল, গার্ড গার্ড, তাড়াতাড়ি এসো, ভাই মনে হয় হার্ট অ্যাটাক করেছে। রাফির কথা শুনে আশেপাশে গার্ডরা ছুটে চলে আসে। তার চেক করে, দেখল সত্যিই আরবিদের শ্বাস প্রশ্বাস ধীর গতিতে পড়ছে, হাত পা শক্ত হয়ে পড়ে রয়েছে, মনে হচ্ছে মারাত্মক কিছু হয়েছে। রাফি তাড়াতাড়ি গার্ডের সাহায্যে আরবিদকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে লম্বা করিডর জুড়ে শুধু জুতার শব্দ আর স্যালাইন ঝুলে থাকা বেডের পাশে। দরজার সামনে হাঁপাচ্ছে আদিবা ও রওশি। তারাও দেখলো সাফাতের জামায় লেগে আছে রক্ত, হাতে কুহুর স্কার্ফটা শক্ত করে চেপে ধরে আছে তারা, যেন ওইটুকু কাপড়েই এখন কুহুকেই অনুভব করছে। রোগী এখন ক্রিটিক্যাল, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্তের প্রয়োজন, বি পজিটিভ। সাফাত থেমে যায়, ঠোঁট কাঁপে। আমার রক্ত বি পজিটিভ, আমি দেব। ডাক্তার একবার তাকিয়ে দেখে, তারপরেই মাথা নাড়ে। ভিতর থেকে কুহুর শরীরটা দেখা যায় কাচের ওপাশে, সাদা চাদরে ঢাকা, মুখটা ফ্যাকাশে, হাতে নল বসানো। আদিবা কাঁচে হাত রেখে বলল, কুহু, তুই কথা দিচ্ছিস, আমি ছাড়া তুই কোথাও যাবি না, শুনছিস? চোখ খুলে দেখ, আমরা আছি। চোখের কোণ বেয়ে একটা অশ্রু বিন্দু গড়িয়ে পড়ে তার আঙুলের উপরে। বাইরে তুফান না হলেও সকলের মনেই তুফান চলতেছে। কুহুর অপারেশন থিয়েটারের সামনে সকলের নিঃশব্দ কান্না। দূর থেকে ময়না বেগম দৌড়ে আসে, ছোট মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার কুহু বাঁচবে রে, কি হয়ে আমার মার? ওর কিছু হলে আমি মারা যাব। শবনম চৌধুরী ময়না বেগমের পাশে বসে সান্ত্বনা দিতে দিতে বলল, কিছু হবে না সোনামার, তুমি কান্না করো না ভাবি। আমি থাকতে ওর কিছু হবে না। এক ফোঁটা নিঃশ্বাস থাকলেও কুহুকে আমি ফিরিয়ে আনবো। মেঘের গর্জন যেন অশুভ কিছু ইঙ্গিত দিচ্ছে। চৌধুরী বাড়ির সবাই হসপিটালের করিডরে, সবাই নিঃশব্দ। শবনম চৌধুরী কপালে হাত দিয়ে বসে আছেন, চোখ দুটো ভেজা তার। তার পাশে তার স্বামী মনির চৌধুরী ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। এতক্ষণ হয়ে গেল, ফোনটা কেউ ধরছে না, কোথায় গেল আরবিদ রাফি? আমার ছেলেটার মনে কোনো মায়া দয়া নেই। তার স্ত্রী এই অবস্থায়, সে না জানি কই আছে। ও আল্লাহ, তুমি আমার ছেলেটাকে মানুষ বানাও। পাশে দাঁড়ানো মনির চৌধুরী ভিতরে ভিতরে কষ্ট পেলেন, ছেলেটাকে মানুষ করতে পারলেন না। এমন সময় লিফটের দরজা জোরে খুলে যায়। ধরনের বুকে সন্ধ্যা নেমে এসেছে। রাফি আরবিদকে নিয়ে হাসপাতালে এসে স্ট্রেচারে নিয়ে হাসপাতালে ঢুকলো। প্রাইভেট হাসপাতাল হওয়ার জন্য মানুষের ভিড় কম। রাফি ঢোকে, একদম পাগলের মতো হয়ে গেছে। ভিতরে ঢুকতেই একজন বয়স্ক নার্স দেখতে পায়, নরম হাসি ভরা মুখে। রাফি হাঁপিয়ে বলল, ম্যাম প্লিজ দেখেন আমার ভাইয়ের কি হয়েছে। হাসপাতালের দীর্ঘ করিডরে ভরা নরম আওয়াজের মতন বাতাস বইতে থাকে। কি যেন একটা বিষণ্ণতা, এমনটাই লাগছে তারার। ওয়ার্ডের নাম্বারের প্ল্যাকার্ডগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে। সাইন্স থেকে একটু বেশি মানুষের উপস্থিতি। চিকিৎসকদের নরম কিন্তু ছত্রাকের মতো চোখ, নার্সদের সময় মতো নড়াচড়া। রাফি দৌড়ে ঢোকে,
ঘামে ভিজে গেছে পুরো শরীর। আন্টি, আরভিদ ভাইয়ের অবস্থা ভালো না হয়েছে। সবাই এক মুহূর্তে স্থির হয়ে যায়। শবনম চৌধুরী চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলেন, কি বললি তুই রাফি? কোথায় আরবিদ? কি হয়েছে? ওই যে আরভিদ ভাই। এই কথার পর যেন মনে আরও ঝড় বয়ে যায়। শবনম চৌধুরী কাঁদতে কাঁদতে চাদর জড়িয়ে বলেন, আল্লাহ, কার বদনজর পড়েছে আমাদের সংসারে? রাফি তাড়াতাড়ি আরবিদকে ধরে ভিতরে নিয়ে আসে। আরবিদের পুরো শার্টে রক্ত। হঠাৎ করে অনেক রক্ত বের হয়ে গেছে আরবিদের। আরবিদের বাবা, আমার ছেলে মেয়েগুলো হঠাৎ কি হলো? রাফি কিচ্ছু বলতে পারে না, শুধু ওর কাঁধে হাত রেখে এগিয়ে যায়। ভেতর থেকে ডাক্তার দৌড়ে আসে। নার্সদের ডাক পড়ছে একের পর এক। পেছনে পৌঁছায় শেফালি। গেট দিয়ে ঢুকেই নিজের মুখ চেপে ধরে কান্না আটকাতে না পেরে বলে ওঠেন, আরভিদ আমার ছেলে। রাত অনেক পেরিয়ে গেছে। হাসপাতালের বারান্দা জুড়ে নিস্তব্ধতা। অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলছে। এখনও অপারেশন ইন প্রগ্রেস। চৌধুরী পরিবার অপেক্ষা করছে করিডোরে। শবনম চৌধুরী কাঁদতে কাঁদতে চেয়ারে বসে আছেন। মুখে শুধু একটাই নাম, আরবিদ ও কুহু। আশরাফ দরজার দিকে তাকিয়ে আছে নিঃশব্দে। তার হাতে মুঠো করে ধরা তসবিহ থেমে আছে অনেক আগেই। বাড়ির ছোটরা এক কোণে চুপচাপ বসে আছে। কারো চোখে পানি, কারো চোখে ভয়। রাফি দেয়ালে হেলান দিয়ে আছে, চোখের নিচে ক্লান্তি, বুকের ভেতরে ঝড়। সে জানে আরবিদ ভাইয়ের কিছু হবে না। তারাও এক কোণে পড়ে আছে। অল্প সময়ের বন্ধুত্বটা যে মারাত্মক হয় এটা আজ বুঝতে পেরেছে। কুহু অক্সিজেন মাস্কে নিঃশব্দ, মুখটা সাদা, ঠোঁটের ফ্যাকাশে। মনিটরের বিপ শব্দ ক্রমে ধীরে ধীরে কমে আসছে। ভেতর থেকে ডাক্তার বের হয়ে আছে। এমন সময় রফি গিয়ে বলল, ডক্টর বলেন আরভিদ ভাইয়ের কি হয়েছে? কি হয়েছে ওর? মিস চৌধুরী, মিনি হার্ট অ্যাটাক করেছে। কোনো একটা কথা শুনের কারণে মস্তিষ্কে চাপ পড়েছে, যার জন্য নোট রেজিং হয়েছে। আর হঠাৎ করে উত্তেজনার ফলে হার্ট অ্যাটাক হয়েছে। দুটো একসাথে হওয়ার কারণে ওনার প্রাণ আশঙ্কা আছে। শবনম চৌধুরী চিৎকার করে বলে ওঠে, আল্লাহ, আমার ছেলেটা! সবাই ছুটে যায় ভেতরের দিকে। অপারেশন রুমের দরজার সামনে লাল আলো আবার জ্বলে ওঠে। এমার্জেন্সি, ডু নট এন্টার। মেশিনের শব্দে ভরে গেছে ঘর। আরবিদ শুয়ে আছে স্ট্রেচারে, বুকের উপরে ইসিজি প্যাড লাগানো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার ঠোঁট নড়ছে আস্তে আস্তে। কুহু কুহু কোথায়? ডাক্তারেরা কিছুই বুঝে উঠতে পারল না। ডাক্তারেরা একে অন্যকে নির্দেশ দিচ্ছে। রাফি বাইরে দরজার সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রার্থনা করছে, আল্লাহ, আর একবার ওকে ঠিক করে দাও। ভেতর থেকে ডাক্তার চিৎকার করে বলেন। একটা বিদ্যুতের শক লাগে। আরবিদের শরীর কেঁপে ওঠে। মনিটরে একবার লাইন ওঠে, তারপরে আবার নিভে যায়। রাফি চোখে পানি দিয়ে ডাক্তারের কলার ধরে বলল, অভিদ স্যার এখন লাইফ সাপোর্টে। হার্ট প্রবলেম, শক লেগেছে। পরের কয়েক ঘন্টা খুব ক্রিটিক্যাল। রাফি চোখে পানি নিয়ে ডাক্তারের কলার ধরে বলল, কত টাকা লাগবে আমি দেব, তুই আমার ভাইকে বাঁচা। ঘড়ির কাঁটা রাত 2টো ছুঁয়েছে। অপারেশন থিয়েটারের দরজার লাল আলো অবশেষে নিভে যায়। চৌধুরী পরিবার করিডোরে নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। ডাক্তার ধীরে বাইরে বেরিয়ে আসে, মুখে ক্লান্তি, কপালে ঘাম। সবাই একসাথে ছুটে যায় তার দিকে। ডাক্তার, আমার মেয়ে কুহু খুব বেঁচে আছে তো? ডাক্তার নরম স্বরে শ্বাস নিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, এখন শীতল, জীবন বিপন্ন নয়। কিন্তু সবাই থেমে যায়। তারা এগিয়ে এসে বলে, কিন্তু কি ডক্টর? ডাক্তার একটু নিচু গলায় বলে, মাথায় গুরুতর আহত লেগেছে, রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে, তবে সন্দেহ করছি যে স্মৃতি ক্ষতিগ্রস্ত হতে পারে। সবাই স্তব্ধ। মানে কি? আমার মেয়ে সব ভুলে যাবে? কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে। এমনও হতে পারে অতীতের কিছু অংশ মনে না রাখতেও পারে, এমনকি নিজের প্রিয়জনদেরকেও না চিনতে পারে। আশরাফ মুখ চেপে নিচু হয়ে বসে পড়ে। স্বপ্না ধীরে সাফাতের দিকে তাকায়। সাফাতের চোখে তখন এক রাস হাহাকার। কুহু নিস্তব্ধভাবে শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা। পাশে মনিটরের
মৃদু আওয়াজ। তারা ধীরে ওর পাশে গিয়ে বসে। হাতে কুহুর হাতটা নিয়ে ফিসফিস করে বলে, আমি আছি কুহু, দোস্ত, তোর জানে জিগার দোস্ত। তুই কিছু মনে না রাখলেও আমি তোকে মনে করাবো। তারার গলার স্বর কাঁপছে, চোখ বেয়ে নেমে আসছে অশ্রু। হাসপাতালের বাইরে সূর্য উঠছে, জানালার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে কুহুর মুখে। এক নতুন ভোর, কিন্তু কত কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা নিয়ে। ডাক্তার ভেতরে ঢুকে চুপচাপ বলে, ওনার যদি 4 দিনের মধ্যে জ্ঞান না ফিরে তাহলে কোমায় চলে যাবেন। টানা 2 দিন পর আইসিইউতে থাকার পরে আরবিদের জ্ঞান ফিরল, কারণ ডাক্তার হিসাবে নওশাদ আরবিদের চিকিৎসা করছে। শবনম চৌধুরী পুরো বিশ্বাস ছিল নওশাদই আরবিদকে সুস্থ করে তুলতে পারবে। আরবিদ চোখ খুলল, তার মাথা ভোঁ ভোঁ করছিল, যেন মনে হচ্ছিল সারা পৃথিবী তার মাথার ভিতরে ঘুরছে। তার চারপাশে অন্ধকার ছিল, শুধু এক পশলা কুয়াশার মতো সাদাটে আলো মৃদু হতে হতে আসছিল। কোথায় আছে সে? সে নিজেকে প্রশ্ন করল, কিন্তু মুখে শব্দ বের হলো না। মাথা ঘুরতে ঘুরতে তার মনে পড়ল কিছু একটা কথা। কোথায় যাচ্ছিল যেন? এক দুর্ঘটনায় শুনেছিল, সেখানে যাওয়ার জন্য যাচ্ছিল। হঠাৎ কি হলো? আরভিদ, এক অচেনা স্বর তার কানে এলো। তুমি কি শুনতে পাচ্ছ? আরবিদ মাথা চেপে প্রশ্ন করল। হঠাৎ রাফির কণ্ঠ তার প্রতিধ্বনিত হতে লাগলো। ভাই, আমার ভাই, আপনাকে ছাড়া আমি অসহায়। আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি আমার বাপ মা, সব কিছু। আপনার কিছু হলে কিভাবে থাকতাম আমি? চোখের সামনে অন্ধকার কেটে গিয়ে ঝকঝকে আলো ফুটল। আরবিদ উঠে বসল, আশপাশটা দেখল। এটা হাসপাতাল, এটা কোনো অচেনা জায়গা। দূর থেকে নার্স দেখলো, কেউ কাছে এগুলো না। ডাক্তারের সাথে যে ব্যবহার করলো না, তার জন্য নার্সদের সাথে কি ব্যবহার করবে? ডাক্তারদের সাথে যে ব্যবহার করলো, না জানি নার্সদের সাথে কি ব্যবহার করবে। রাফি, আমার কি হয়েছে? রাফি অবাক হয়ে বলল, অনেক কিছু। আপনি এতদিন মৃত্যুর মুখে ছিলেন। আরবি দ্রুত উত্তর দিল, ছিলাম তো মারা যেতাম আমি। মারা গেলে কারোর কিছু হতো না। রাফি 2 দিন আগে সব কথা খুলে বলল আরবিদকে। সব শুনে আরবিদের 3 বছর আগেকার কথা মনে পড়ল। 3 বছর আগে হাসপাতালে ভর্তি ছিল আরবিদ। কিছুটা সুস্থ হওয়ার পর তার মামা আরশাব তালুকদার তাকে দেখতে এসেছিল। 2 মেয়ে, স্ত্রী ও তিনি। আরবিদ সকলের সাথে টুকটাক কথা বলছিল। এমন সময় আব্বু বলে একজন রমণী ডেকে উঠল। বয়স 17-18 হবে। সাদা কালো বোরখা শরীরে আবদ্ধ, ফর্সা মুখটা হিজাব দিয়ে ঢাকা, শুধু মুখটা বের হয়ে আছে। আরবিদের মনে ধরা এক প্রশ্ন জড়ো হলো, এই মেয়ে কে? আর এই মুখ এত মায়াবী, এই কণ্ঠ, সব যেন একসঙ্গে আলাদা। অন্য মেয়েদের তুলনায় আলাদা মেয়েটা। আরবিদ বিড়বিড় করে বলল, এটা কে? আদিবা বলে উঠল, আরে দাদা, এটা কুহু, আশরাফ মামা বড় মেয়ে। তুমি চিনছো না? ও কুহুর, আর ওর পিচ্চি ওহু। আরবিদের ভাঙা হৃদয়ে প্রেমের ভাগুন তোলার জন্য কুহু যথেষ্ট ছিল। আরবিদ হাসপাতালের করিডোরে হাঁটছিল, গায়ে এখনও হাসপাতালের ড্রেস। চালচলন দেখে বোঝার জন্যই যে কিছুক্ষণ আগেও তার লাইফ সাপোর্টে ছিল। ডাক্তারের নিষেধ সত্ত্বেও উঠে চলে এসেছে সে। রাফি তার পাশেই যাচ্ছে, কিন্তু তার চোখে আরবিদের চালচলনগুলো ফুটছে। কি সুন্দর অসুস্থতা লুকিয়ে রেখে নিজেকে কঠোরতম রাখে। রাফি, আরবিদ হঠাৎ বলে উঠল, হ্যাঁ ভাই। আমার ড্রেস কে চেঞ্জ করেছে? আমি ভাই। কোনো সমস্যা? এটা কি হলো? আমার বউ কিছু দেখার আগে তুই সব দেখে ফেললি। আমার বউয়ের আমানত খেয়ানত করলি না? ভাই, ভাবি আম্মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আপনি আমার সাথে মজা নিচ্ছেন। চুপ করবে না, আমার প্রশ্নের উত্তর দে। ভাই, আমি কিছু দেখিনি, চোখ বুজে কাপড় পরছিলাম। না না রাফি বাপ, তোমার জেন্ডার চেকিং করতে হবে। তুই মনে হয় হিজড়া। আস্তাগফিরুল্লাহ ভাই, শেষমেশ এইটা বললেন? না মানে সন্দেহ আছে। আমার সাথে থাকতে পছন্দ করিস, আমাকে অনেক ভালোবাসিস, মেয়ে সঙ্গ দিস না, বিয়ে শাদির কথা বলিস না, তাই আর কি। রাফি চুপচাপ থেকে কিছুক্ষণ পর বলল, আপনার মতো ভাই থাকতে মেয়ের সঙ্গ কি দরকার? আমার জন্য আপনি একাই যথেষ্ট ভাই। কথাটা খারাপ লাগলো না, ভালো লাগলো। হঠাৎ কুহুর কেবিনের সামনে গিয়ে ওর বাড়ির লোকদের দেখে থেমে গেল। আরবিদ থামল, চোখ মুখ দারুণ কঠোর মতন না। আশেপাশে সকলকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখল। আরবিদ গম্ভীর কণ্ঠে বলল,
রাফি, এখানে এত মানুষ থাকার কারণ? ভাবি আমার জন্য। কেন, আপনি জানেন না? জানি, তোর মুখ দিয়ে পুনরায় শুনতে চাচ্ছি। তোর ভাবির কি হয়েছে? ভাবি আমার নাকি কোমায় চলে গেছে। তাই বলে এত মানুষ? আমার তো মনে হয় মানুষ মরলেও এত মানুষ আসে না। যত মানুষ এসেছে তোর অসুস্থ ভাবি আম্মাকে দেখতে। আরবিদকে দেখে ফোঁস করে উঠল আশরাফ তালুকদার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আরবিদের সামনে গিয়ে বলল, অসভ্য ছেলে, তোমার জন্য আমার মেয়ে এই অবস্থা। আরবিদ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কিভাবে শ্বশুর আব্বা? তোমার জন্য আমার মেয়ে ডিপ্রেশনে চলে গেছে। তোমার সাইকোগিরির জন্য আমার মেয়ে আজ মৃত্যুর মুখে। মারা তো যায়নি। লজ্জা করে না আবার মারা যাওয়ার কথা বলতেছো? করে না বলেই বলছি, বাঁচিয়ে আনার দায়িত্বটা আমার পরদিন। এটা কি আসলে আমার বোনের ছেলে? ভাবতেই অবাক লাগে। আরবিদ আইসিইউ বেডের কাছে দাঁড়িয়ে আছে। কুহু অবশ অবস্থায় শুয়ে আছে। তার চোখের পলকও বন্ধ, মুখে কোনো চাহনি নেই, ঠোঁটগুলো ফ্যাকাশে, মাথায় ব্যান্ডেজ করা। নিভৃত ভঙ্গিতে সে শুয়ে আছে, মনে হচ্ছে প্রাণহীন মানুষ। সে জানতো হঠাৎ বুকের বাপাশে তিক্তির ব্যথা অনুভব হতো। পরিবেশ নিস্তব্ধ, একটাই আওয়াজ, হাসপাতালের মেশিনগুলোর পিপ পিপ আওয়াজ। আরবিদ নিঃশব্দে কুহুর পাশে গিয়ে রাফি পাশে দাঁড়িয়ে আছে, কিছুটা দূরে মিনা বেগম আর তারা দাঁড়িয়ে আছে। আরবিদ ভিতরে গেছে দেখে আশরাফ তালুকদার আর আসেনি। তার হাতের মধ্যে পিস্তল, যা সে ভীষণভাবে শক্ত করে চেপে ধরে আছে। আরবিদ বাজখাই গলায় বলল, কুহু। ভাই, চিৎকার দিলে ভাবি উঠবে না। সে কো কো কো। চুপ, একটা কথা শুনতে চাই না। কুহুর বেডের পাশে থাকা চেয়ারে আরবিদ বসল আরাম করে। তারপরে আরবিদ পিস্তল ঘুরিয়ে কুহুর দিকে ধরে, থমথমে গলায় বলল, রাফি, তোর ভাবি আম্মাকে উঠতে বল, আর নাটক কম করতে বল। এত উপরে যাওয়ার ইচ্ছা থাকলে আমাকে বলতো, আমি উপর থেকে একবারে ওকে সাক্ষাৎ করিয়ে আনতাম। তবুও কুহুর কোনো সারা শব্দ নেই। আরবিদের দারুণ মেজাজ গরম হলো, চিৎকার দিয়ে বলল, কুহু, ওঠ, না হলে জানে শেষ করে দিব। কি ভাবছিস অসুস্থ দেখে কিছু বলবো না? আগে কৈফিয়ত দিতে হবে তুই অ্যাক্সিডেন্ট কিভাবে করলি। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? মিনা বেগম ভয়ে ভয়ে বলে উঠল, বাবা গো, আমার মেয়েটারে আর অসুস্থ বানিয়ে দিও না, একটু সুস্থ হতে দেও। আম্মা, আমার কাজে ব্যাঘাত ঘটাবেন না। আপনার মেয়েকে কিভাবে টাইট দিতে হয় আমি ভালো জানি। আস্তে করে বলো বাবা, মেয়েটা আবার হার্ট অ্যাটাক করবে। না আম্মা, তার কই মাছে যান, কিচ্ছু হবে না। আম্মা, আপনি কিছুক্ষণের জন্য বাইরে যান। ঠিক আছে বাবা। আরবিদ আবার পুনরায় কুহুকে উদ্দেশ্য করে বলল, কুহু, আমি আবির বলছি, ওঠ, কিন্তু সেদিনের মতো গুলি করতে বাধ্য করিস না। তার কণ্ঠের ঝাঁজ ছিল ভয়ঙ্কর। কুহুর নিথর শরীর যেন এক মুহূর্তে সজীব হয়ে উঠবে, যেন তার ভেতর থেকে কিছু একটা জাগবে। আরবিদ তাকেও আরও ভয় দেখানোর জন্য সোজা তার মুখের কাছে এসে এবার রোমান্টিক মুডে বলল, কি ম্যাডাম, আমাকে ফাঁকি দেওয়ার ধান্দা করছেন? মনে রাখেন, বাসর কিন্তু বাকি আছে। থাই গ্লাসের দৃষ্টি স্পষ্ট, নরম আলো কুহুর মুখে পড়েছে। আরবিদ অনেকক্ষণ ডাকাডাকির পর কুহুর হুঁশ মেলে না। আরবিদ রাগে রাগে বলল, তোমার সাথে আমি নাটক? হ্যাঁ, আমারে ভয় লাগে না? কয়দিন ভালো ব্যবহার করছি দেখে কি মনে করো? হ্যাঁ, তোমার মতো মেয়ে মানুষ আমার পায়ের নিচে পড়ে থাকে। তুমি আমার জীবনে এসে আমার জীবন তেজপাতা করে দিয়েছো। তোমার পেছনে সময় দিতে দিতে আমার 3টা বছর কেটে গেছে, তাও তুমি নাটক করা থামালে না। সাইফার মতো ছেড়ে দেবো তাই ভাবছো? তাহলে ভুল। সাইফা আমার বিয়ে করা বউ ছিল না, তুমি আমার বিয়ে করা বউ। তোমায় আমি ছাড়বো না। আরবিদ দাঁতে দাঁত পিষে বলল, জনমারের বাচ্চা, ওঠ। রাফি বুঝল আরবিদ এবার সিরিয়াস হয়ে যাচ্ছে। রাফি বলল, ভাই, আপনি অসুস্থ, আপনি বাইরে চলেন। রাফি, তুই বলতো, ও আমার কথা কোনোদিনও শুনে? আমার কথা মানে সব সময় আমার অবাধ্য হয়ে চলে, আমার অপছন্দের কাজ করে সব সময়। কথা শেষ করে আরবিদ একদম থাই গ্লাস বরাবর গুলি মেরে দিল।